সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণপরিষদ নির্বাচনেরও প্রস্তাব করেছে। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, দুটো নির্বাচন একই সঙ্গে করা সম্ভব। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণপরিষদের প্রয়োজনীয়তা নিয়ে এই প্রশ্ন তুলেছেন। বলেছেন, নতুন রাষ্ট্র হলে এবং সংবিধান না থাকলে গণপরিষদের প্রয়োজন হয়, তাই বাংলাদেশে এর প্রয়োজনই নেই। গণপরিষদ সংবিধান বিষয়ে এই বিতর্কের অবসান কোন পথে? সাম্প্রতিক রাজনীতির আলোচিত দিক নিয়ে আজকের সম্পাদকীয় গণপরিষদ বিতর্ক। আর এই নিয়ে আজকের সম্পাদকীয়তে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আরও উপস্থিত আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের বক্তব্য পাঠাতে পারেন। দর্শক, দেখছিলাম শিরোনাম, যাচ্ছি আলোচনায়। আপনাদের দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। শুরু থেকেই সংস্কার, নির্বাচন, নানা ধরনের আলোচনা হয়েছে ৫ আগস্টের পর থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে। এনসিপি আত্মপ্রকাশের পর থেকে সব থেকে আলোচনায় গণপরিষদ নির্বাচন, এবং গতকাল নাহিদ ইসলাম বলেছেন যে দেশে একই সঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন সম্ভব। আমি প্রথমে একটু মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছেই যেতে চাচ্ছি। একটি রাজনৈতিক দল হিসাবে বা ব্যক্তিগতভাবে দুইভাবে জানতে চাচ্ছি যে আসলে এই মুহূর্তে গণপরিষদ নির্বাচন দেশে কতটা প্রয়োজন আপনারা দল হিসাবে, বা আপনি কতটা প্রয়োজন মনে করেন এবং কিভাবে সম্ভব মনে করেন? ধন্যবাদ যশোয়া। মামুন ভাই আছেন এখানে এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। গণপরিষদের বিষয়টা কেন এসেছে, প্রথম কথা হলো যে আমরা জানি যে যখন সংসদ থাকে না এবং সংবিধান নিয়ে নতুন করে সংবিধান প্রণয়ন বা সংবিধানের কোনো ম্যাসিভ চেঞ্জ, এই প্রসঙ্গগুলো যখন আসে তখনই একটা গণপরিষদ নির্বাচন বা সংবিধান সভা আহ্বানটা করে। এটা আসলে আমাদের কোনো সাধারণ মানুষের বোধগম্য বিষয় না। এটা সাধারণত যারা নতুন করে রাষ্ট্র গঠন, পুনর্গঠন বা সংবিধানের যারা খুব বিশেষজ্ঞ, তারা এই বিষয়টা ভালো করে বোঝেন সাধারণত। আমি একজন রাজনীতির ছাত্র বা রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা মনে করি যে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনি তো জানেন যে একটা নতুন সংবিধানের দাবি উঠেছে। কেউ কেউ বলেছেন এটা পুনর্লিখন করতে হবে, কেউ কেউ বলেছেন সংবিধান সংস্কার করতে হবে। কারণ এই সরকারটা যখন গঠিত হয়েছে তখন কিন্তু একটা বড় প্রশ্ন ছিল যে এর সাংবিধানিক বৈধতা কী, এবং যার কারণে আপনার সুপ্রিম কোর্টের একটা মতামত নিয়ে কিন্তু এই সরকারকে কিছুটা বৈধতা দিয়ে কিন্তু কাজটা শুরু হয়েছে। কারণ আমাদের সংবিধানে এ ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই। এর আগে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। সুতরাং এটা কিন্তু একটা ডক্ট্রিন অফ নেসেসিটির যে সংবিধানের যে একটা মানে বিশেষ ব্যবস্থা আছে, সেটাকে কেন্দ্র করে কিন্তু এই সরকারটা গঠিত হয়েছে। সুতরাং এই সরকারকে আপনি যদি কাজ করতে হয়, এর একটা যে কোনো ভিত্তিতে একটা সাংবিধানিক ফ্রেমওয়ার্ক বা একটা লাগবে নিয়ম। আমাদের দেশে যখন মানে সামরিক শাসন হয় তখন আমরা কি দেখি? আমরা দেখি যে পরবর্তী সরকার এসে সেটাকে এক ধরনের বৈধতা দেয়। 1/11-এর সময় আমরা দেখেছি ওই সময়টাও কিন্তু একটা অবৈধতার প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল, সেটাকে কিন্তু পরের সরকার এসে সেটাকে বৈধতা দিয়েছে। শাহাবুদ্দিন সাহেবের বিষয়টা আমরা জানি, সে সময় কিন্তু এই ধরনের একটা পোস্ট এফেক্ট দিয়ে এক ধরনের বৈধতার কথা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির পজিশন হচ্ছে, বিএনপি মনে করছে যে আমরা যদি কোনো সংশোধন করি সেটা আমরা পার্লামেন্টে গিয়ে এটাকে রেকটিফিকেশন করে নিব, রেটিফাই করে নিব, এটা তারা মনে করছে। কিন্তু এনসিপির যে কথাটা আপনি বলেছেন, তারা বলেছে যে তারা একটা গণপরিষদের বিষয়টা চায়। আমরা মনে করি যে এই যে আমরা এখন এই সরকারটা পরিচালনা করছি বা যেই নিয়মের ভিত্তিতে এই সরকারের পতনটা হয়েছে, এটা কিন্তু আমার কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা আইনের লঙ্ঘন। কারণ ছাত্ররা রাজপথে নেমে, ছাত্র জনতা রাজপথে নেমে যেভাবে একজন শাসককে, স্বৈর শাসক, অবৈধ শাসককে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, এবং এরপরে সারা দেশে যে পরিমাণ মানে একটা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সংবিধানে এটাকে, আমাদের যে প্রচলিত সংবিধান আছে এটাতে কিন্তু এটা একটা অন্যায়। কিন্তু আমরা যে নতুন সংবিধান করব সেটাতে এটা হবে কিন্তু একটা গ্লোরিয়াস চ্যাপ্টার। এটা গণমানুষের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান। আপনি দেখেন 21শে ফেব্রুয়ারিতে যারা 144 ধারা ভঙ্গ করে আন্দোলন করেছিল, তারা কিন্তু প্রচলিত আইন লঙ্ঘন করে এই আন্দোলনটা করেছিল। আমাদের জাতির ইতিহাসে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জন্য একটা স্বর্ণালী অধ্যায়, আমাদের একটা গৌরবজনক অধ্যায়। আমরা এটা পাঠ করে থাকি একটা বিপ্লব সংগ্রামের মানে একটা অনুপ্রেরণা হিসেবে। তেমনিভাবে মুক্তিযুদ্ধটাও কিন্তু তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের ফ্রেমওয়ার্কের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা বিদ্রোহ, বিপ্লব বা
আপনি বলতে পারেন ওটা পাকিস্তানি সেট অফ মাইন্ড থেকে ওটা কিন্তু একটা রাষ্ট্রদ্রোহ, কিন্তু আমাদের স্বাধীনতার দৃষ্টিতে সেটা হচ্ছে একটা গৌরবজনক অধ্যায় বা স্বাধীনতার সংগ্রাম। সেই স্বাধীনতার সংগ্রামে যারা বিরোধিতা করেছে তারাই বরং উল্টো রাষ্ট্রদ্রোহের অভিযুক্ত আমরা মনে করি। তাহলে আমাদের এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, রক্ত দিয়ে আমরা একটা নতুন স্বাধীনতা, নতুন সংবিধানের স্বপ্ন দেখছি, এই জন্যই গণপরিষদের প্রশ্নটা এসেছে যে এটাকে একটা আলাদা অস্তিত্ব দিয়ে এই সংবিধানটাকে আমরা আমানত হিসাবে একটা আমাদের সকলের মিলিত একটা স্বপ্ন আকারে, উচ্ছ্বাস আকারে বা অভিপ্রায় আকারে আমরা দেখতে চাই। এখন যেখানে যেটা আমরা যদি মনে করি যে পরবর্তী পার্লামেন্ট এটাকে রেটিফাই করবে, তাহলে এখানে দুইটা প্রশ্ন, যে সেই পার্লামেন্টে তো সবার অংশগ্রহণ নাও থাকতে পারে, সেই পার্লামেন্টে গণ অভ্যুত্থানকারী সকলের অংশীদারিত্ব, অংশগ্রহণ নাও থাকতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে নতুন রাজনৈতিক সরকার আসলে তারা কিন্তু অনেক অঙ্গীকার ভঙ্গ করেন, যেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে যেই বিষয়ে আমরা একমত হব সেগুলো আমরা বাস্তবায়ন করবো এখন, আর যে বিষয়ে আমরা এখন বাস্তবায়ন করতে পারবো না সেটার জন্য আমরা একটা সনদ তৈরি করতে পারি যে নতুন সরকার আসলে সে সেটা করবে। সাধারণত আমাদের এখানে যেটা হয়, যেমন 90-এর অভ্যুত্থানের কথা মামুন ভাই জানার কথা, উনি হয়তো তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমরাও তখন মানে কলেজ পর্যায়ে পড়াশোনা করছি বা বয়সের তুলনায় একই সময়কাল হতে পারে। আমরা কিন্তু দেখেছি যে সেখানে কিন্তু একটা সনদ তৈরি হয়েছিল, একটা রূপরেখা তৈরি হয়েছিল, কিন্তু যারা ক্ষমতা এসেছিলেন তারা কিন্তু সেই রূপরেখাটা লঙ্ঘন করেছেন। এবং সবচাইতে বড় যেটাকে আমরা বলবো যে বলা যায় যে জাতির সাথে বিশ্বাসঘাতকতা, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটাকেই সাংবিধানিকভাবে বাতিল করে দেওয়া, মানে নতুন দল যদি অঙ্গীকার ভঙ্গ করে সে কারণে আগেই গণপরিষদ নির্বাচন হওয়াটা এটা দরকার। যেহেতু একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে, সকলের অংশীদারিত্বের ভিত্তিতে আপনি এই সরকারটাকে ফেলেছেন, আপনি একটা নতুন অধ্যায় সূচনা করেছেন, তাহলে সকলের অংশগ্রহণের ভিত্তিতেই আমরা নতুন করে সংবিধানটাকে পুনঃস্থাপন করতে, এই জন্য গণপরিষদটা দরকার। এই জন্য আমি যেটা বলছি যে বিতর্কটা অহেতুক হচ্ছে এখানে। ধরেন আমি ধরে নিলাম যে এই গণপরিষদ হলো অসুবিধা কি, 71 সালে তো আমাদের দেশে 70-এ যারা নির্বাচিত ছিলেন তাদেরকে দিয়ে গণপরিষদ হয়েছিল, তখন কিন্তু বিতর্ক ছিল, তখন কিন্তু আপনার মাওলানা ভাসানী, কমরেড তোহা, আমাদের এখনকার ধরেন ফরহাদ মাজহাররাও তখন কিন্তু বলেছিল যে এইটা একটা অবৈধ গণপরিষদ হয়েছে। কিন্তু সেই গণপরিষদেই কিন্তু আমাদের এই সংবিধানটা পাশ হয়েছে, 1 বছর ধরে কাজ করে তারা কিন্তু 1972 সালের 16 ডিসেম্বরে আমাদের এই কনস্টিটিউশন তাকে ফাইনাল করেছে। সো আমি যেটা মনে করি যে এই জায়গায় অসুবিধাটা কোথায় আমরা খোলামেলা আলোচনা করতে পারি। ধরেন বিএনপি এটা নিয়ে আপত্তি করছে, কেন করছে, বা আজকে যারা গণ অভ্যুত্থানের সকলে মিলে বলছে যে আমরা গণপরিষদের মাধ্যমে একটা নতুন সাংবিধানিক ঘোষণাটা আমরা দেখতে চাই। তো এই জায়গাতে আমি মনে করি যে একেবারেই কারো মানে এটা হলে এটা হবে না, এটা হলে এটা হবে, এটা আমাদের দলের পজিশন হচ্ছে আমরা ইন বিটুইন এটাকে করতে চাই, যুক্তি তর্কের মধ্যে দিয়ে সকলের সম্মতি। কারণ আপনি যদি গণপরিষদ করতে চান সকলের সম্মতি তো লাগবে, কাউকে বাদ দিয়ে তো করতে পারবেন। আমরা বুঝতে পেরেছি যে এবি পার্টি গণপরিষদের পক্ষে আছে কিন্তু সকলের সমর্থন এবং ঐক্যমত্যের ভিত্তিতে করতে চায়। ঠিক আছে, আপনার কাছে আবারও আসবো। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে একটু আসতে চাই নাহিদ ইসলামের আরেকটি কথা ধরে, যে তিনি বলেছেন একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এর মাধ্যমে একটি নতুন সংবিধান ও গণতন্ত্রের পথে উত্তরণ ঘটানো যাবে। আপনি একজন রাজনীতি বিশ্লেষক, আপনার কাছে জানতে চাচ্ছি যে এছাড়া কি গণপরিষদ নির্বাচন ছাড়া কি এখন গণতন্ত্রের পথে আর উত্তরণের তাহলে কোনো পথ নেই, নাকি সেই পথটা অনেক কঠিন? ধন্যবাদ আপনাকে, আমার ব্রোকেন ভয়েসের জন্য দুঃখিত। মুজিব ভাইকে ধন্যবাদ, উনি যে জায়গাটায় শেষ করলেন এবং আপনি যেভাবে কিউটা করলেন আমার প্রশ্নের ক্ষেত্রে, ওইখানেই সমস্যাটা, যে ঐক্যটা হবে কিনা। কারণ উনি প্রেক্ষাপটটা কিন্তু গণপরিষদের ভালোভাবে তুলে ধরেছেন, কিন্তু মনে রাখতে হবে ওটা একটা একচেটিয়া গণপরিষদ ছিল, ওই জন্য উনি ভাসানীর কথা বললেন, অন্য রাজনৈতিক দলের কথা বললেন, 403 জনের সবাই একটা দলের। আর ওখানে তখন যে টর্চটা তৈরি হয়েছিল টার্মস অফ রেফারেন্সে, বেসিক্যালি 3টা জিনিসের কথা বলা হয়েছিল, যে একটা সংবিধান প্রণয়ন করতে হবে, 2 নম্বর হচ্ছে যে আইন কাঠামো তৈরি, স্বাধীনতা পরবর্তী দেশে একটা আইন কাঠামোটা কেমন হবে এবং সঠিকভাবে পরিচালনা, আর একটা ছিল যে জাতীয় সংকট নিরসন এবং ঐক্য। তার মানে ঐক্যটা কিন্তু আমাদের, আপনি 90-এর কথা বললেন তো, এটা ওই 72 সাল থেকে এই ঐক্যটা একটা ইস্যু। এখন থিওরিটিক্যালি যদি ঐক্যটা আমি দেখি তাহলে কি হয়, 4 ধরনের রাজনৈতিক ঐক্য আমরা দেখতে পারি, যে যেমন হবস অ্যান্ড লক্সের রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ঐক্য, যে সামাজিক স্থিতিশীলতা আনয়ন এবং সবাই মিলে একটা ঐক্য হয়। আরেক ধরনের ঐক্য আছে যে সাংবিধানিক ফ্রেমওয়ার্ক থাকলে একটা এর মধ্যে একটা ঐক্য অটোমেটিক্যালি হয়ে যায়, যে আমরা সবাই মানলাম, সংবিধানকে মেনে করলাম।
আরেক ধরনের ঐক্য হয় যে আপনি জাতির বৃহত্তর স্বার্থে ঐক্য, এটা আমাদের এখানে একেবারেই অনুপস্থিত। একটা থিম আশা আছে এই ঐক্য, যেহেতু ঐক্য নিয়ে কথাটা আপনি বললেন, তো ঐক্য তো থিওরিটিক্যাল জায়গাটার জন্য বলছি, সেটা হচ্ছে যে উদার নৈতিক একটা ঐক্য যদি সম্ভব হয়, সে সম্ভাবনাটার জায়গায় উনি থেমে গেলেন, আমাকেও একটু থামতে হবে। ওইখানেই সমস্যাটা, যে ঐক্য হবে কিনা। আর মুজিব ভাই যেটা বললেন যে প্রেক্ষাপটটা উনি ব্যাখ্যা করলেন, আমি দুটো জিনিস এখানে যোগ করতে চাই। যে আমরা কি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে অবস্থা আর বর্তমান যে অবস্থা, হ্যাঁ, আমাদের যে অ্যাসপিরেশন বা যেটা নিয়ে আমরা কথা বলছি, যে আমাদের সংবিধানের ফ্লোজ বা যেটা বলা হচ্ছে যে মুজিববাদী সংবিধানের যে মেইন জায়গাগুলো, সেগুলো আমাদের সবার কামনা ছিল। এটা আওয়ামী লীগের ম্যানিফেস্টোকে সংবিধানে নিয়ে আসা হয়েছিল, একরকম যে সংবিধান 18 বার কাটাছাড়া হয়েছে এবং সবাই সবার ইন্টারেস্টে করেছে। এবং যে আমরা বেসিক যে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তাদের ম্যানিফেস্টোটা এটা চলে এসেছিল। তারপর এটা নিয়েই তো এখন সমস্যা যে কি হবে না হবে। কিন্তু এখন যে জায়গাটা দাঁড়িয়েছে, যে কাঠামোগত কি খুব বেশি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গেছি। মঞ্জু ভাই যেটা বললেন যে ডক্ট্রিন অফ নেসেসিটি, সেটা কিন্তু আবার সুপ্রিম কোর্ট এক ধরনের পূরণ করে দিয়েছে, যে ঠিক আছে, এই ধরনের একটা সরকার হতে পারে। তাহলে ওখানে আবার একটু গণপরিষদের জায়গাটা একটু কমিয়ে দিয়েছে। আর প্রথম যে প্রশ্নটা আমি তুললাম, যে একটা পার্টি থেকে এসেছিল, তাহলে আপনার ঐক্যমতের থিওরিটা তো দিলাম, তাহলে কিভাবে এইটার আপনি নির্ধারণ করবেন, হু আর দি স্টেক হোল্ডার, কেমন করে তারা আসবে? এটা কথা মঞ্জু ভাই ভালো কথা বলেছেন, যে শুধু রাজনৈতিক দল কেন, পেশাজীবীরা এর মধ্যে ছিল। বাট যখন রাজনীতির প্রশ্ন আসবে, গণপরিষদের প্রশ্ন আসবে, তখন আসলেই রাজনৈতিক দলগুলো থেকে এটার সিচুয়েশনটা অ্যানালাইজ করে কার স্টেক কিভাবে হবে, কে কতটা নিবে। তাহলে আরেকটা সমাধান আছে, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। তা সে নির্বাচনের একটা অসুবিধা হচ্ছে, মঞ্জু ভাই যেখানে একটু থেমে গেলেন, আমি কিন্তু আবার শুরু করি, যে যদি সাধারণ নির্বাচনও হয়, যে পার্টিটির কথা বলা হচ্ছে সম্ভাব্য বিএনপি, আবার যদি গণপরিষদ নির্বাচনও হয়, তাহলে সম্ভাব্য আবার বিএনপি। তাহলে এটা একটা স্ট্রাকচার, কি হবে, আমি ওদিকে যাচ্ছি না। আরেকটা হচ্ছে যে পুরো আলোচনাটা যেটা বারবার আসতেছে, যেটা জাতীয় সরকার ওই সময় হতে পারতো, হয়তো কেউ বলছে বিএনপি এগ্রি করেনি, বিএনপির থেকে সরাসরি কোনো বক্তব্য নেই, সেটা কিন্তু একটা অবস্থা ছিল। কিন্তু স্বাধীনতার পরবর্তী অবস্থা, এই অবস্থাকে আমি একসাথে তুলনা করতে চাই না। ডেভেলপমেন্ট যেটা হয়েছে, যে এই ডিবেটটা কীভাবে সমাধান হতে পারে, মঞ্জু ভাই একটা রেফারেন্স দিতে ভুলে গেছেন, সেটা 111-এর পরেও 144টা বা 45টা অধ্যাদেশের মধ্যে মাত্র 70টা, উনি 90টা বলেছেন, 70টা বা 72টা কার্যকরী হয়েছে, বাকিগুলো হয়নি। ওই জায়গাটা, ঐক্যের জায়গাটাতে তাহলে গণপরিষদ আসলে কতটুকু বাস্তবতা, এটা আমাদেরকে বুঝতে হবে। তৃতীয় যে ডাইমেনশনটি খুবই গুরুত্বপূর্ণ, যে গণপরিষদ, সংবিধানে অনেক সংস্কার বা যে ন্যারেটিভটা দাঁড় করানো হয়েছে, কম বা বেশি সংস্কার, ডিসেম্বর বা জুন, এটাতে কিন্তু সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, আমি রিপিট করি, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় কিন্তু পারে এই ধরনের আলোচনাকে সামনে নিয়ে যেতে। আমাদের প্রশ্ন আপনাকে করি, এই তিনটা কোন জায়গায় আছে? রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ, মব টপ সহ, আরেকটা হচ্ছে অর্থনীতি। একটা ভালো জায়গা যে ডিমান্ড সাপ্লাইয়ের ইস্যুতে এবার আমাদের নিজস্ব কিছু উৎপাদন হওয়ার কারণে রমজানে কিন্তু দ্রব্যমূল্য কম এবং সরকারকেও ক্রেডিট দিতে হবে, কিন্তু ওভারঅল ইকোনমি তো এফডিআই বলেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলেন, আর ডোনারদের ডোনেশন, আমাদের যে উন্নয়ন প্রকল্পে আসে, সেগুলো কিন্তু এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। তো সব মিলে পরিবেশটা তিন ক্ষেত্রে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু সাপোর্ট। তাহলে কি গেল, ঐক্যের জায়গাটা আমরা অ্যানালাইজ করলাম, এরপরে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপট বললাম, আমি ইতিহাস বললাম, আমি তাত্ত্বিক আলোচনা করেছি যে কীভাবে ঐক্যটা হয়, একটু ডিফিকাল্ট। আর একটা জায়গা দেখেন, যে 72-এ এপ্রিলে শুরু করে অক্টোবরে ড্রাফট অ্যাপ্রুভ করে, নভেম্বরে অ্যাপ্রুভাল হয়ে ডিসেম্বরে কার্যকর হয়েছে, অবস্থাটা কি এরকম আছে? দেখেন, আমরা বললাম যে জাতীয় ঐক্যমত্য কমিশন, তারা এই রিপোর্টগুলো সবগুলো পেল, রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণের প্রক্রিয়া নিয়ে আমার আপত্তি আছে, এবং যেভাবে আলোচনাটা করা হচ্ছে সেখানে আমার আপত্তি আছে। তো সেই জায়গাটাতে তো আপনি একদিন মিটিং করতে পেরেছেন, আপনি একদিন মাত্র মিটিং হয়েছে। তাহলে এই আলোচনাটা যখন আসতেছে এনসিপি থেকে, তখন অন্যান্য যে সংস্কার কমিশনের যে আলোচনাগুলো হওয়ার কথা, এটা খুব থ্রেড বিয়ার ডিসকাশন হতে হবে এভরি ডে, মিনিমাম 5টা ক্ষেত্রে দ্রুত এটা আলোচনাটা, সংবিধান, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, পুলিশ এবং প্রশাসন, এই 5টা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচনের জন্য, জাতির জন্য। সেটা কিন্তু এগুচ্ছে না। এখন যদি আবার এর মধ্যে আপনি গণপরিষদের আলোচনা নিয়ে আসেন, আমার যে আশঙ্কার জায়গাটা, সেটা হচ্ছে যে নির্বাচন একটা হয়ে যাবে, কিন্তু গণপরিষদ হবে না, সংস্কারও হবে না, কিছু হবে না। আলোর দিক একটা আছে, সেটা হচ্ছে যে আপনি যদি মোটা দাগে একটা পলিটিক্যাল এনভায়রনমেন্টটা ইন টার্মস অফ
এই যে আমাদের সংস্কারের বিষয়ে যদি আলোচনা আনি, দেখবেন একটা কনসেনসাস কিন্তু মেজর ইস্যুগুলোতে তৈরি হয়েছে। মঞ্জু ভাই বা আমি যে কথাটা বললাম যে আগে ব্যর্থ হয়েছে, কিন্তু এবারের ডাইমেনশনটা কিন্তু ভিন্ন। আমি মনে করি না আমাদের ছাত্র রাজনীতি শুরু করে জাতীয় রাজনীতি ওরকম জায়গায় ফিরতে পারবে আগের মতো ওয়ান পার্টি শো, এটাও ইট উড বি ভেরি ডিফিকাল্ট। তাহলে কনসেনসাসের জায়গাতে দেখেন 31 দফাকে যদি আমি নেই, সাথে বিএনপির সংবিধান সহ অন্য যে 5টা কমিশনের কথা বললাম তাদের যদি প্রস্তাবনাটা নেই, জামাতের প্রস্তাবনা নেই, বাম দলের প্রস্তাবনা নেই, মঞ্জু ভাইদের প্রস্তাবনাগুলো বোধহয় 50-এর ঊর্ধ্বে আমার যদি মনে পড়ে, সেটা যদি আমরা নেই তাহলে দেখেন এক ধরনের কনসেনসাস তারা তো লিখিত দিয়েছে, সবাই তো বলছে যে আমি এই সংস্কার করবো। তাহলে সংস্কার টেবিলে কিন্তু 40-50% এগ্রিমেন্ট আছে। এই এগ্রিমেন্টটাকে ওই উদার রাজনৈতিক তত্ত্বের যে আমি উদাহরণ দিলাম, ওই ঐক্য ফর্মুলা যদি করা যায় তাহলে কিন্তু আমি দেখি যে গণপরিষদের ডিবেটের চেয়ে সংস্কারটা হয়ে যাবে। কারণ আমি বারবারই বলছি যে 40-50% কনসেনসাস হয়েছে। আরেকটা ডাইমেনশন হচ্ছে যে আমার এই কনসেনসাসটা না আমি ন্যাশনাল পর্যায়ে করলাম, আর পার্টির মধ্যে গণতন্ত্র কি হবে সেটা একটা আলাদা ডিবেট। তো আর সর্বশেষ এই পয়েন্টে যেটা বলবো যে জনমতটা কি, আমরা তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা জনমত যাচাইয়ের আবার স্কোপটাও এই মুহূর্তে কতটুকু পার্সিয়াল ইম্পার্সিয়াল হবে সেটা অন্য জিনিস। কিন্তু ইদানিংকার জরিপগুলোতে একটা নির্বাচনের আভাস, নির্বাচনের কথা বলা হচ্ছে। সেই জন্য আমি মনে করি যে এই গণপরিষদ ডিবেটটা উনি ভালোভাবে শেষ করেছেন, যেটা একটা ডিবেটটা হতে পারে, কিন্তু বাস্তবতার নিরিখে এটা ডিফিকাল্ট। শেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসাথে হবে কিনা বা হতে পারে, হলো না হয় নির্বাচনটা, কোনটা আপার হ্যান্ডে। অবশ্যই কনস্টিটিউশনালি যেটা এখন অবস্থান করছে সেটা হলো যে সংসদ, তো সংসদ এটা সংস্কার করবে নাকি এটা করবে। আবার গণপরিষদ নির্বাচন কি মুজিব ভাই গণপরিষদ নির্বাচন করবে নাকি আমাদের জাতীয় নির্বাচন করবে, সেটার আবার কি হবে। আর তার প্রপোর্শনেটলি যদি যায় তাহলে আবার ঘুরে ফিরে যদি আমি শুরু করলাম যে যে পার্টিটা দুই দিকেই ডমিনেট করতে পারে, তাহলে আমি জোর দিব যে কনসেনসাসের মাধ্যমে যে সংস্কারটা অলরেডি মোটামুটি একটা এগ্রিমেন্টে চলে আসছে, ওই সংস্কারে গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব রাজনৈতিক কাঠামোতে ফেরা দরকার, অর্থাৎ নির্বাচনের দিকে যাওয়া দরকার। বাস্তবতা এবং নির্বাচন এই প্রসঙ্গেই আসতে চাচ্ছিলাম আমি, আপনি যেহেতু শুরু করে ফেলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচনের দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন। তিনি একটু সন্দেহ প্রকাশ করেছেন যে এই আলোচনাটা এসেছে কারণ হচ্ছে নির্বাচন বিলম্বিত করার জন্য। আজকে বলেছেন জয়নুল আবদিন ফারুক যে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি গোলমাল করছে। তো তারা বিভিন্ন সময় এরকম সন্দেহ প্রকাশ করছেন যে আসলে গণপরিষদ নির্বাচন না, আসলে নির্বাচনকে বিলম্বিত করার জন্যই হয়তো বা এই আলোচনাটা আসছে। আপনারা কি এরকম কোনো নির্বাচন বিলম্বিত করার লক্ষণ দেখছেন কিনা? আচ্ছা, ভেরি গুড পয়েন্ট। প্রথম কথা হচ্ছে যে এই যে গণপরিষদের তাহলে বিকল্প কি? ধরেন আমরা যদি, যেটা মামুন ভাই বললেন যে গণপরিষদের জায়গাটায় উনি খুব একটা মানে একটা জটিল পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কারণ ঐক্যমত তৈরি না হলে তো গণপরিষদ ফ্রুটফুল হবে না। এখন আরেকটা রিস্ক যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কথাগুলো আমরা আসলে খোলামেলা বলি না, সেটা হচ্ছে যে সবাই আশঙ্কা করছে যে পার্লামেন্টটা হয়তো এক পেশে হয়ে যেতে পারে, সামনের পার্লামেন্ট এখনকার সময়ে যদি ইলেকশন হয়, তাহলে তো সেই একই কথা ও যেটা উনি বলেছেন 70 সালের একপক্ষীয় মানে সংস্কার বা সংবিধান পরিবর্তন, এখানেও একপক্ষীয় হয়ে যাবে। সেখানে সবার মত আসবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থাকতে পারে। আমি যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমাদেরকে আপনার ঐকমত্য কমিশন আমাদেরকে যেই প্রপোজালটা দিয়েছে বা আমাদের কাছ থেকে যে মতামতটা জানতে চেয়েছে, সেখানে কিন্তু তারা 5টা অপশন দিয়েছে। একটা অপশন হচ্ছে এই যে সংস্কার প্রস্তাবটা, যেটা মামুন ভাই বললেন যে আমরা কিন্তু অলমোস্ট 50% জায়গায় কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা ঐকমত্য তৈরি হয়ে গেছে। যে ধরেন আপনি কেয়ারটেকার সিস্টেমটা রাখতে হবে কনস্টিটিউশনে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখতে হবে, আর্টিকেল ওই যে আপনার আর্টিকেল 7 বা 17, এই অনেকগুলো বিষয় যেগুলো এখানে এসেছে। তারপরে এসেছে ধরেন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বা প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি হতে পারবে না, এই ধরনের কিছু একটা জায়গাতে এসেছে। আর দুদকের বিষয়, এগুলোতে আমি মনে করি না যে কোনো খুব বেশি বিতর্কের বিষয় আছে। বিএনপির 31 দফার সাথে অনেকগুলো মিলেও যাচ্ছে। এখন প্রশ্ন হলো, তারা আমাদেরকে জানতে চাচ্ছেন এটা ইমপ্লিমেন্ট করবেন কিভাবে। খুবই সহজ ইমপ্লিমেন্ট করার জায়গা হচ্ছে গণপরিষদ ছাড়াও, সেটা হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে। কিন্তু একটা জটিলতা আছে যে অধ্যাদেশ তো সংবিধান সংশোধনের ব্যাপারে এখতিয়ার নাই। অধ্যাদেশ সে সমস্ত ক্ষেত্রে প্রেসিডেন্ট দিতে পারেন যেটা উইদিন দি মানে কনস্টিটিউশন, যেটা হয়তো এখন সংসদ নাই বা জরুরি ভিত্তিতে করতে হচ্ছে, ওটা অধ্যাদেশ দিয়ে সম্ভব।
এখন এখানেও আবার ডক্ট্রিন অফ নেসেসিটির বিষয়টা আসছে। যদি আপনার সুপ্রিম কোর্ট থেকে একটা মতামত নেওয়া যায় যে এরকম একটা বিশেষ পরিস্থিতিতে আপনার অধ্যাদেশ দিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ড করা যাবে কিনা, যদি এই ধরনের একটা প্রসেস সুপ্রিম কোর্ট দিতে পারে, তাহলে কিন্তু সব বিতর্কের অবসান হয়ে যায়। মানে এই সরকারই আপনার অনেকগুলো মানে গণপরিষদ নির্বাচন বা অন্যান্য বিষয় ছাড়াই কিন্তু সে করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছাড়া বাকি সংস্কারগুলো বলি, বাকি সংস্কারগুলো সবগুলো কিন্তু অধ্যাদেশ দিয়ে সম্ভব। সুতরাং এখানে আমাদেরকে আর গণপরিষদের পার্টিগুলো মোস্টলি এগ্রিড, পার্টিগুলো এগ্রিড না হলেও আপনি পারবে না, কারণ যেহেতু প্রফেসর ইউনূস একটা ঝামেলা তৈরি করেছেন, উনি বলেছেন যে আমি এটা পাবলিশ করে দেব। ফলে এখন কিন্তু রাজনৈতিক দলগুলো একটা ঝামেলায় পড়েছে যে সেটা চায় কি চায় না তাকে বলতে হবে। এখন আসেন, এই যে গণপরিষদের বিকল্প কি, গণপরিষদের বিকল্প ওনারা একটা বলেছেন গণভোট হতে পারে কিনা, একটা বিকল্প। আরেকটা হচ্ছে যে এই গণভোটটা কখন হবে, এটা কি ইলেকশনের সাথে একসাথে হবে? যে ঠিক আছে, আমরা যদি পার্লামেন্ট ইলেকশনের সাথেই একটা গণভোট করে ফেলি, যেখানে কনস্টিটিউশনের এই অ্যামেন্ডমেন্টগুলোর ব্যাপারে আমরা জাতির মতামত নিব, সেই গণভোটে যদি এই সংবিধান সংশোধনটা পাশ হয়ে যায়, তাহলে কিন্তু নেক্সট পার্লামেন্ট বাধ্য এটাকে সে করতে। এটা কিন্তু একটা অ্যাকোমোডেটেড হয়ে যায় যে পিপলসের ধারণাটা। তো এখন মূল সমস্যাটা কোথায়? আমার কথা হচ্ছে, এখানে এনসিপি, বিএনপি বা অন্যান্য দলের মধ্যে অনেক সময় হয় কি জানেন, জটিলতাগুলো পর্দার অন্তরাল থেকে সেটেল করতে হয়। আমরা রাজনৈতিক নেতারা বাইরে যত কথা বলেন, যেমন ধরেন এখন দুটো কথা বলছে যে এনসিপি ইলেকশন পিছাইতে চায় বা ইলেকশনকে বিলম্বিত করতে চায়। আচ্ছা, ধরে নিলাম আমি বিতর্কের স্বার্থে যে এটা হতে পারে, তাহলে এখানে এনসিপির কী লাভ হবে? আমি কিন্তু দেখছি যে এই গভর্নমেন্ট যদি, হ্যাঁ সত্য, আমি মামুনের সাথে একমত পোষণ করি যে এবারের রমজানটা কিন্তু ভিন্ন, লোডশেডিং পাই নাই আমরা, দ্রব্যমূল্য নিয়ে অসন্তোষটা নাই ওইভাবে, ঠিক আছে, আইনশৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে আছে, রোড ট্রাফিক নিয়ে খুব অস্বস্তি আছে, কিন্তু মেজর দুইটা জায়গায় এই গভর্নমেন্ট কিন্তু একটা ক্রেডিট নিতে পারে। আমি কিন্তু ইলেকশনে রমজানের আগে বলেছিলাম এটা সরকারের জন্য পরীক্ষা। আপনি যদি আমাকে এখন বলেন, আপনি যদি বলেন যে এই সরকার, আমি মনে করি যে ইতিমধ্যে সে 50% পাস করেছে, কারণ লোডশেডিং কিন্তু একটা ভয়ানক ছিল রমজানে, এখন কিন্তু গরম শুরু হয়ে গেছে। এই যে ইফতারের সময়, সেহরির সময় বা তারাবির সময় এই লোডশেডিংটা কিন্তু এখন আমরা পাইনি। এনিওয়ে, কি ম্যাজিক বা কিভাবে ম্যানেজ করছেন, কিভাবে কাজগুলো হচ্ছে, এটা হয়তো আমরা যখন যারা এক্সপার্ট আছে তারা এটা ডিটেল বলতে পারবে। এখন কথা হচ্ছে যে বিএনপি কেন আশঙ্কা করছে ইলেকশন ডিলে হলে, বা এনসিপির কী লাভ বা বিএনপি কী ক্ষতি? এখানে দেখেন, আমি কিন্তু যদি এটা সত্য হয়, ধরে নিলাম আমরা বিতর্কের স্বার্থে ধরে নিলাম বা বিতর্কের ইয়েতে ধরে নিলাম যে এনসিপি ইলেকশন ডিলে করতে চায়, আমি তো দেখি ইলেকশন ডিলে হলে যত ডিলে হবে এই গভর্নমেন্টের জন্য এটা মানে তার ডিসফেভারে যাবে, যদি সে উইদাউট কজ যদি ডিলেতে যায়। কেন যায়? কি বাংলাদেশের নিয়মই হচ্ছে একটা সরকার কিন্তু 1-1.5 বছর পরে কিন্তু আনপপুলার হওয়া শুরু করে। এই সরকারের প্রধান শক্তি হচ্ছে জনমত, এই সরকারের প্রধান শক্তি হচ্ছে মানুষের সমর্থন। তো যখন এই সরকার গুড গভর্নেন্স দিতে পারবে না, ধরেন এই যে গন্ডগোল টন্ডগোল হচ্ছে, মানুষ কিন্তু অসন্তুষ্ট, রাস্তায় মারামারি হচ্ছে, মবের বিষয়টা হচ্ছে, নারী ধর্ষণের বিষয় হচ্ছে, এগুলো আমাদের সমাজে আগেও ছিল, কিন্তু মানুষ তো চায় আরো বেটার, এই গভর্নমেন্টের কাছে আরো বেটার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চায় মানুষ। সো এই এনসিপিকে কিন্তু আপনি যতই বিতর্কের কথা বলি, মানুষ কিন্তু সরকারের সংস্পর্শের একটা দল হিসেবেই দেখছে। সুতরাং এই সরকারের গভর্নেন্সের যত ফেলিউর আছে, এটা কিন্তু আলটিমেটলি এনসিপিকে এফেক্টেড করবে। সো এটা যদি লিঙ্গারিং হয়, ইলেকশন দেরি হতে, এটা কিন্তু এনসিপির জন্য ক্ষতিই হবে, যদি সে আদার্স গুড গভর্নেন্স এশিওর করতে না পারে। বিলম্বিত হলে এনসিপির কোনো লাভ নেই, বিএনপির এই ধারণাটা বলা যায় যে খুব একটা সঠিক নয়, এটা প্র্যাকটিক্যালি এটা ওয়ার্ক করবে না। এখন হচ্ছে দেখেন, কথা হচ্ছে বিএনপিকে মানুষ কিভাবে দেখছে। আমি কিন্তু বহু জায়গায় দেখছি বিএনপিকে মানুষ ক্ষমতাসীন দল মনে করছে, কারণ আপনি যদি ছদ্মবেশে গিয়ে বিএনপির অফিসে যান, আপনি দেখবেন মানুষের জোয়ার সেখানে গম গম করছে, কারণ মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসছে বা বিএনপি ক্ষমতার মধ্যেই আছে এখন। তো বিএনপি যখন ক্ষমতার মধ্যে থাকবে, ইতিমধ্যে আপনি দেখেছেন ছোটোখাটো ঘটনা হলেও, হ্যাঁ, কালকে আমি একটা ন্যাশনাল ডেইলিতে দেখলাম যে বিএনপির কোনো একজন নেতা আওয়ামী লীগের একটা অফিসে উনি ওখান থেকে ভাড়া উঠাচ্ছেন এবং সেটা দিয়ে উনি বিএনপির দলীয় কার্যক্রম চালাচ্ছেন, আওয়ামী লীগের অফিসের 2টা দোকানের ভাড়া দিয়ে চালাচ্ছেন, এটা পত্রিকার রিপোর্টে দেখলাম। তো এই রিপোর্টগুলো যতই আসবে, এটা কিন্তু বিএনপির বিপক্ষেই যাবে। সুতরাং ইলেকশন যতই ডিলে হবে, আমি কিন্তু অ্যাপারেন্টলি দুইটাই কিন্তু বিএনপির বিরুদ্ধে এবং এনসিপির বিরুদ্ধেও যাবে আমি মনে করি।
ফলে এই এই সেটেলমেন্টটা আমাদেরকে পর্দার অন্তরালে করতে হবে। আমরা এই যে পাবলিকলি করছি না, পাবলিকলি দোষারোপ করছি, কিন্তু এদেরকে নিয়ে আলাদা করে বসে আলাপ করতে হবে যে এনসিপি তোমাদের চাওয়াটা কি বা বিএনপির চাওয়াটা কি। দুইটা বড় স্টেক হোল্ডার যেহেতু তারা দাঁড়িয়েছে, মুখোমুখি বিতর্ক করছে, আমি মনে করি যেই সলিউশনটা যেটা হতে পারে যে আমরা সংস্কারগুলো চাই, বিএনপিও বলছে সংস্কার চাই, ওকে, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে, যেটা প্রফেসর ইউনূস আমাদের সাথে টেবিলে দিয়েছেন, আমরা তাহলে গণভোটে যেতে পারি। আমরা তাইলে যেটা নাহিদ একটা প্রস্তাব দিয়েছে যে ঠিক আছে মাঝামাঝি হতে পারে যে ন্যাশনাল ইলেকশন যেহেতু বিএনপির বেশি কনসার্ন, ওকে ন্যাশনাল ইলেকশনও করেন, পাশাপাশি একটা গণপরিষদ ইলেকশন করেন। গণপরিষদটাকে যেটা মামুন ভাই বলেছেন এটা সেটেল, এটা কিভাবে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে গণপরিষদ সংস্কার প্রসঙ্গে আসবো, তার আগে একটু আব্দুল্লাহ মামুন আপনার কাছে আসতে যাচ্ছি। এই যে যেমনটা বললেন মঞ্জু ভাই যে বড় বড় দুটি স্টেক হোল্ডার গণ অভ্যুত্থানের, তাদের দোষারোপ সামনাসামনি অন্তরালে গিয়ে সমাধান করতে হবে। সংবিধানের মতো মৌলিক সংস্কার প্রশ্নে যদি ঐকমত্য না হয় বড় বড় স্টেক হোল্ডাররা, তাহলে সেক্ষেত্রে এবছরই একটি সুষ্ঠু নির্বাচন দেওয়াটা চ্যালেঞ্জের হবে কিনা? না, সেটা তো বটেই, সেটা তো বড় চ্যালেঞ্জ একটা হবেই। আবার আসার জায়গাটা হচ্ছে যে জায়গায় আমি শেষ করেছিলাম যে একটা ধরনের কনসেনসাস সবগুলো দলের মধ্যে আছে। দেখেন আমাদের মঞ্জু ভাই যেটাকে বলেন যে তলে তলে ঠিক হয়, এটা একটা থিওরিটিক্যাল পজিশন, যেটা আপনি সোশ্যাল ইন্টারাকশন থিওরি। অর্থাৎ আপনি একটা পরিবার কেন টিকে থাকে, কারণ আপনি প্রতিদিন ঘরে ফিরেন, হাজব্যান্ডের সাথে কথা বলছেন, ওয়াইফের সাথে কথা বলছেন, বাচ্চার সাথে কথা বলছেন। এই জন্য পরিবারটা কিন্তু এরকম আমাদের সবচেয়ে আকর্ষণের জায়গা। এই সোশ্যাল ইন্টারাকশন থিওরিতে আমরা পলিটিক্যালি যখন দেখি, বলি যে পলিটিক্যাল ডায়ালগটা কন্টিনিউয়াস হলে তখন আত্মবিশ্বাস বাড়ে, মানুষের সঙ্গে যোগাযোগ আপনার হবে। এইখানে একটা গ্যাপ যেটা হয়েছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধরনের চা খাওয়ার অনুষ্ঠান হঠাৎ হঠাৎ করে আমন্ত্রণ হচ্ছে, কিন্তু সোশ্যাল ইন্টারাকশন থিওরি বা সামাজিক মিথস্ক্রিয়া তত্ত্বের মধ্যে কিন্তু সরকার আসতে পারেনি। সেটা যদি আসতো তাহলে কিন্তু ডাইমেনশনটা ভিন্ন হতে পারতো, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন হতে পারতো, বাজার ব্যবস্থা ভিন্ন হতে পারতো, রাজনৈতিক দলগুলোর ভিউজ ভিন্ন হতে পারতো। এই সোশ্যাল ইন্টারাকশন থিওরির জায়গাটাতে কিন্তু গ্যাপ, যে জন্য উনি আন্ডার টেবল ডিসকাশনের কথা বলছে, এটা ওপেনলি সম্ভব। ছোট্ট একটা উদাহরণ দিই, আমি জানি না আপনাদের এখানে আগে বলেছি কিনা, ইন্দোনেশিয়াতে 1998-এ সুয়ার্তো ফল করলো, 1 বছরের মধ্যে তারা নির্বাচন করলো। কিভাবে? এই যে সংস্কার নিয়ে যত আলোচনা, তারা একটা ডাইরেক্টরেট তৈরি করেছিল, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি এটার প্রধান, আপনি এই ডাইরেক্টরেটের হেড, আপনি আমাদেরকে রিপোর্ট করবেন, ইউ কন্টিনিউ উইথ ডিসকাশন উইথ দি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স অ্যান্ড লেট আস রান দি গভর্নমেন্ট। এবং যে কারণে কিন্তু 1 বছরের মধ্যে একেবারে আমাদের মতো অবস্থা, সেখান থেকে বেরিয়ে এসে ইন্দোনেশিয়া 1 বছরের মধ্যে ইলেকশন করেছিল। আরও সুখের খবর যেটা, এই ডাইরেক্টরটাকে তারা একটা মন্ত্রণালয় এখন বানিয়ে ফেলেছে, যারা কন্টিনিউয়াস রিফর্ম মিনিস্ট্রি নামে পরিচিত, এবং তারা 4G থেকে শুরু করে যে ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ইস্যু সব কিছু কিন্তু ওই কারেকশনটা করে। তাহলে আমাদের এখানে কিন্তু এই উদাহরণগুলো আমরা নিতে পারতাম। তাহলে তখন কি হতো, যে তখন একটা ভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলতো, এই কি হবে না হবে, আর একটা উইং কাজ করতো। আমি এখনও স্ট্রংলি রিকমেন্ড করি যে এরকম একটা ফর্মুলা বের করতে হবে। কিন্তু তাহলে ইউনূস সাহেব গভর্নমেন্ট চালাবেন নাকি এই যে 5 জনের কমিশনে তারা কি করবে, আলটিমেটলি একটা লেজে গোবরের অবস্থা তৈরি হবে। সেই জন্য এরকম একটা অপশন তৈরি হতে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে নির্বাচন যদি এই ধরনের আলোচনা চলতে থাকে, তাহলে কি আদৌ নির্বাচন সম্ভব হবে কিনা। ওই আমি তো আশঙ্কাটা আপনাকে একটু আগেই বলেছি যে যদি ইনোভেটিভ আমরা না হই, যদি আর একটু ওপেন না হই, তাহলে কিন্তু নির্বাচন একটা আমি দেখি যে হয়ে যাবে। কিন্তু সংস্কার যেভাবে চাচ্ছি, সংবিধান সংস্কার যেটা চাচ্ছি, দ্যাট উইল বি হিউজ বিট্রিয়াল। না, সুষ্ঠুটাতে আমি আসবো একটু পরে। হিউজ বিট্রিয়াল টু দি পিপল হু হ্যাভ স্যাক্রিফাইস দেয়ার লাইফ, যারা জীবন উৎসর্গ করেছে, আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে, দৃষ্টি হারিয়েছে, তাদের প্রতি কিন্তু এটা কিন্তু ভুল আলোচনাটা আসলেই না, যেমন আজকেও তাদের প্রতি একটা রেসপেক্ট কিন্তু থাকতে হবে। সেই জায়গাটাতে আমি একটা আশার জায়গা দেখি যে এন্ড অফ দ্য ডে একটা কনসেনসাস হবে। সুষ্ঠু নির্বাচনের আরেকটা অন্তরায় কিন্তু আমরা কেউ খেয়াল করছি না, সেটা হচ্ছে সামাজিক অস্থিতিশীলতা, মব, এবং আমাদের নলেজ বেস সোসাইটিতে না গিয়ে মাসল বেস সোসাইটিতে যাচ্ছে। আমেরিকায় 3টা বিতর্ক দিয়ে একটা ইলেকশনের রেজাল্ট ডিফাইন হয়। আর আমি তো দেখছি যেভাবে মব কালচার তৈরি হচ্ছে, আপনি কোনো ভোট সেন্টারে ভোটই করতে পারবেন না, হেলিকপ্টার লাগবে না ওই 73-এর মধ্যে। আপনি কিন্তু মানুষ গিয়ে এমনি ব্যালট বাক্স নিয়ে যাবে, পুলিশ কোথায় চলে যাবে, দেখবেন যে একটা কি হচ্ছে এটা। এই জায়গাটাতে সবার, আমি কিন্তু সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে কিন্তু খুব সুদৃষ্টি কামনা করছি সবার, সোসাইটির সবার। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যেটা সব বলছে না সবাই, আওয়ামী লীগের ইস্যুটাও গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ইলেকশনে তার পজিশনটা কি হবে আপনি দেখেন। এখন যদি কালকে কোথাও একটা আওয়ামী লীগের ধরনের একটা মিছিল বের হলো, নির্বাচনী মিছিল, আওয়ামী লীগ যদি অ্যালাইভ থাকে দল হিসেবে,
কালকে একটা নির্বাচনী মিছিল বের হলো, তারপরে সবাই গিয়ে যদি সেখানে অ্যাটাক করে। আমি আমি ওটাই বলতে জানতে চাচ্ছিলাম। চাচ্ছি যে আওয়ামী লীগের এই মুহূর্তে পুনর্বাসন হয়ে বা নির্বাচনের আগে অ্যালাইভ হওয়ার সম্ভাবনাই বা না, কতটুকু আমি দেখেন? ওই বিষয়ে আমি বলবো। না, আমার একটা একদম মতামত শেষের দিকে চলে আসছি, দুজনে যদি একটু ছোট ওইটার করে মতামতটা বলেন। আমি বলি। সবাই বলছে না যে আওয়ামী লীগের নির্বাচনে আইনগতভাবে বাতিল করতে হবে, ইলেকশন করতে দেবো না। আমি একজন সমাজবিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক হিসেবে দেখি যে আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোশ্যাল রিহ্যাবিলিটেশন। মানুষ এটা মানবে না, অর্থাৎ সমাজে পুনর্বাসিত হওয়াটা আওয়ামী লীগের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিছিলের কথা বলেন, হামলা তো আসলে করবে, সেই জায়গাটা আওয়ামী লীগের জন্য রিস্কি, আমাদের জন্য রিস্কি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথম যে জায়গাটা দরকার আমাদের, সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে যে ঢেলে সাজানোটা খুবই জরুরি, কনফিডেন্স ফেরানো জরুরি, এবং সেখানে কিন্তু সামাজিক সংযুক্তি ছাড়া সব শ্রেণী পেশার মানুষের ওই বোধোদয়টা ছাড়া সম্ভব না। কিন্তু অন দি আদার হ্যান্ড আমরা দেখছি সেটা আসলে ডেক্লাইন করছে। আমাদের বোধোদয় তো নাই, কন্টিনিউয়াসলি মবটা কিন্তু যে জায়গায় যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন স্টুডেন্টের ওড়না নিয়ে প্রশ্ন উঠবে, এটা জাতির জন্য কত বড় লজ্জাজনক বিষয়। আমরা এখনো ধর্মকে ব্যক্তির থেকে আলাদা করতে পারছি না। এই শিক্ষাগুলো পরিবার থেকে আসতে হবে, দল থেকে আসতে হবে, স্কুল থেকে আসতে হবে, মসজিদ থেকে আসতে হবে, নাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের বিরাট প্রশ্ন তৈরি হবে, মিনিমাম নির্বাচন জি, নিয়ে। মপটাও আপনার কাছে একটু যেতে চাই মঞ্জু ভাই, যে যেমনটা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারও কিন্তু বিভিন্ন সময় স্বীকার করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছে এই ধারাবাহিকতা প্রতিহত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে না পারলে দেশে নৈরাজ্য ক্রমাগত বাড়বে। একদম ছোট্ট করে শেষ সময় চলে এসেছি, যদি বলেন যা নির্বাচন সামনে রেখে এই নৈরাজ্যকে সামনে রেখে নির্বাচন পয়েন্টটা সম্ভব ধরেছেন। কিনা? বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমন হতো যে আমরা সবাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই শক্ত যে আমরা সবাই খুব কন্ট্রোলের মধ্যে আছি, তাহলে কিন্তু আমরা আওয়ামী লীগের এই যে রিভাইভ করা থ্রেট, এটা নিয়ে আমরা ভাবতাম না। কিন্তু এখন বিষয় হচ্ছে কি, দেখেন আওয়ামী লীগের প্রশ্নটা আমি কেন তুলি, সব জায়গায় আমি বলি যে আওয়ামী লীগের ব্যাপারে একটা রিকনসিলিয়েশন, একটা জুডিশিয়াল প্রসেস যদি আপনি কনফার্ম না করেন, তাহলে কি হচ্ছে, বিএনপি বলছে যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করা আমরা চাই না। আমি তো মনে করি যে আপনি গণতান্ত্রিক মূল্যবোধ থেকে একটা দলকে নিষিদ্ধ করতে পারেন না, এটা একটা সেপারেট পয়েন্ট অফ ভিউ। আর একটা সেপারেট পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে দলটা গণহত্যাকারী, যে দলটা লুণ্ঠনকারী, যে দলটা দেশের অস্তিত্ব বিনাশকারী, সেই দলটার অধিকারের প্রশ্নটা কিভাবে সমাধান হবে। এই দুটা বিষয়কে পাশাপাশি রেখে যদি একটা প্রসেসের মধ্যে আমরা না যাই এবং এইরকম একটা ঝুলন্ত রেখে যদি আমরা ইলেকশনে যাই, তাহলে আপনার কি হচ্ছে, ধরেন আওয়ামী লীগকে আপনি ইলেকশনের জন্য ধরে নিলাম যে আপনি ব্যান করে দিলেন, আওয়ামী লীগ সমর্থিত একটা লোক সে তো স্বতন্ত্র ইলেকশনে যেতে পারে, এবং যাওয়ার পরে সে স্বতন্ত্র আকারে যখন যাবে এবং তার বিরুদ্ধে তার অপোনেন্ট যখন প্রশ্ন তুলবে, সে আওয়ামী লীগের লোক, তার একটা ছবি বের হলো যে সে আওয়ামী লীগের লোক ছিল, সেই করেছে, তখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, এই সরকারের কি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করার ক্ষমতা আছে? না থাকলে আপনি কিভাবে ইলেকশন করবেন? রিকনসিলিয়েশনের কথা বলেন না, দুটো উদাহরণ দেই। সাউথ আফ্রিকাতে এত বড় একটা বর্ণবাদ বিরোধী আন্দোলন হয়ে গেল, তারা এই যে রিকনসিলিয়েশন প্রসেসটা কি করেছে, সোশ্যাল রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে নিয়ে এসছে। 2 নম্বর, আপনি রুয়ান্ডাতে যে গণহত্যা হয়েছে, তার মানে গাকা সিস্টেম তারা ডেভেলপ করেছে, সম্প্রদায় ভিত্তিক বিচার, অর্থাৎ মোটা দাগে একটা বিচার টিচার করে ফাইন ডাউন করে, যার বড় ক্রিমিনাল হলে তার একটা বিচারিক প্রক্রিয়া, ছোট হলে একটা করা, কিন্তু রিহ্যাবিলিটেট করেছে। এটা প্রক্রিয়া তো শুরু করতে পারছি না, কিন্তু রিহ্যাবিলিটেশন তো করতে হবে। সো সবকিছু মিলে নির্বাচনের আগে আসলে যদি জাতীয় ঐক্যটা না হয়, এটা কিন্তু খুবই এটা তো ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা আছি। একটা হচ্ছে আওয়ামী লীগের একটা লোককে দেখেছেন আপনি ফেসবুকে হোক, ইউটিউবে হোক, কোথাও এসে একটু তাদের রিপেন্টেশন, তাদের মধ্যে কোনো ইয়া দেখেছেন আপনি যে এই যে রিকনসিলিয়েশন প্রসেসটা শুরু করবেন, তার তো কোনো স্কোপ নাই। এইজন্য বললাম যে বিভিন্ন আদালতগুলোকে ডাইভার্সিফাই অনবরত তারা আরো উস্কানি। আপনাদের দুজনকে ধন্যবাদ। আলোচনা আসলে আরো আগানো যেত, আমরা একদমই শেষ সময় চলে এসেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।